আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যে পরীক্ষাটা চলছে তার 7ই আগস্টের ফার্স্ট শিফটের জিকে প্রশ্নগুলো পড়ে নেব। দেখো আমি যতগুলো প্রশ্ন পেয়েছি সেগুলো কিন্তু তোমাদের একদম ডিটেলসে তুলে ধরেছি। আর এই ডিটেলসগুলো কিন্তু অবশ্যই পড়বে, কেননা তুমি তো জানোই যে পরীক্ষক পরীক্ষক ওই যে প্রথম 2-4টে শিফটে যে টপিক থেকে প্রশ্ন ওরা করে শেষ পর্যন্ত সেই টপিক থেকেই কিন্তু ওরা প্রশ্ন তোলে, কিন্তু সেই প্রশ্নটা অন্য প্রশ্ন বা আলাদা প্রশ্ন, কিন্তু সেই টপিক থেকেই তোলে। সেই জন্য এই এক্সট্রা ডিটেলসগুলো কিন্তু অবশ্যই পড়ে মুখস্থ করে নিবা। পিডিএফ আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তুলে আরও 2-3 বার রিভিশন করে নিবা। আর যারা এখনও আমাদের টেলিগ্রামে যুক্ত হওনি তাড়াতাড়ি দেখো এই ফোন মানে নিচে ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে এখনই যুক্ত হয়ে এগুলো কিন্তু অবশ্যই পড়ে নিবা পরীক্ষা দিতে যাওয়ার আগে। দেখো প্রথম প্রশ্ন কি এসেছিল যে 38তম জাতীয় গেমস কোথায় আয়োজন করা হয়েছিল? সঠিক উত্তর কি দাদা? উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের মূলত দেরাদুনে তোমার এই 38তম জাতীয় গেমসটা আয়োজন করা হয়েছিল। দেখো এই 28শে জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল তোমাদের এই গেমসটা, মাথায় রাখবে। তা এই যে 38তম জাতীয় গেমস এর উদ্বোধন করেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আর কি ছিলেন, ঠিক আছে। আর এই গেমসের মাস্কট কি? এই 38তম জাতীয় গেমসের মাস্কট ছিল মাউলি, মাথায় রাখবে মাউলি। এটি উত্তরাখণ্ডের রাজ্য পাখি, যেটা হচ্ছে হিমালয়ান তোমার হচ্ছে মোনাল থেকে অনুপ্রাণিত। কেমন? মাথায় রাখবে। তা দেখে নাও 38তম জাতীয় গেমসের থিম কি ছিল? থিম ছিল হচ্ছে গ্রিন গেমস, মাথায় রাখবে। কি বললাম? গ্রিন গেমস, যেটা হচ্ছে পরিবেশ বান্ধব গেমস হিসাবে পরিচিত, যেখানে 10,000 চারা রোপণ সহ পরিবেশ বান্ধব পদক্ষেপ নেওয়া হয়। আর এই গেমসে মোট 35টি খেলা, কতগুলো? 35টি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে 31টি ছিল মূল খেলা আর 4টি ছিল প্রদর্শনী খেলা, ঠিক আছে। তো দেখো এই 38তম জাতীয় গেমসে তোমার মোট খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিল এবার ওই প্রায় 11,354 জন, ঠিক আছে। আর এই গেমসে অংশগ্রহণকারী দল ছিল তোমার এই রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল সব মিলিয়ে 37টি দল ছিল। তা এই 38তম জাতীয় গেমসের চ্যাম্পিয়ন্স কারা হয়েছে? সার্ভিসেস, মাথায় রাখবে। সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড, ঠিক আছে, SSCB। তারা দেখো তারা 121টা পদক পেয়েছে, যার মধ্যে তারা 68টা স্বর্ণ পদক পেয়েছে, 26টা রৌপ্য পদক পেয়েছে এবং 27টা ব্রোঞ্জ পদক পেয়েছে, মাথায় রাখবে। আর দ্বিতীয় তৃতীয় স্থান কারা অর্জন করেছে? দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, তৃতীয় স্থানে হরিয়ানা। তাহলে প্রথম দেখলাম সার্ভিসেস, দ্বিতীয়তে মহারাষ্ট্র, তৃতীয়তে হরিয়ানা, মাথায় রাখবে। চলে আসি তারপরে বলছে দেখো যে কোন খেলাগুলো প্রদর্শনী হিসাবে ছিল। ওই যে আমরা তো দেখলাম না যে 35, দেখো এই দেখো এই গেমসে যে 35টা মোট খেলা ছিল তার মধ্যে 31টা মূল খেলা, 4টি প্রদর্শনী খেলা। এই 4টি প্রদর্শনী খেলার নামটা একটু মাথায় রাখবে, যে মল্লখম্ব, আর একটা ছিল কালারিপায়ত্তু, রাফটিং এবং যোগাসন। কেমন? এই 38তম জাতীয় গেমসের সমাপ্তি অনুষ্ঠানের প্রধান অতিথি কে ছিলেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই গেমসের পরিবেশ বান্ধব পদক্ষেপ কি? ওই যে গ্রিন মেডেল ও ডিজিটাল সার্টিফিকেট, সাথে স্পোর্টস মানে স্পোর্টস ফরেস্টে 10,000 চারা রোপণ, তার সাথে দেখো জিরো প্লাস্টিক পলিসি, এগুলো সবই কিন্তু পরিবেশ বান্ধব পদক্ষেপ নেওয়া হয়েছে। তার সাথে দেখে নাও এই যে উত্তরাখণ্ড কিন্তু এবারই মানে এই 2025 সালে এবারই সে কিন্তু প্রথম আর কি এই জাতীয় গেমসের আয়োজন করেছে। আর এই 38তম জাতীয় গেমস কার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, IOA, ঠিক আছে, এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত। এই ছিল, এই ডিটেলসগুলো অবশ্যই পড়বে। দেখো দ্বিতীয় প্রশ্নটা কি এসেছিল যে 48-এর ক ধারাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? তা মাথায় রাখবে 48-এর ক বা 48-এর এ বা আই, এটা হচ্ছে পরিবেশ ও বন সংরক্ষণের সাথে সম্পর্কিত, মাথায় রাখবে। তার সাথে দেখে নাও যে 1976 সালের 42তম সাংবিধানিক সংশোধনী আইনের অধীনে তোমার এই 48-এর ক অনুচ্ছেদ যুক্ত করা হয়েছিল। এর অধীনে পরিবেশ, বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ এবং উন্নতি নিশ্চিত করাই ছিল রাষ্ট্রের কর্তব্য। এটি রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির অংশ অবশ্যই, কারণ আমরা তো জানি যে নির্দেশমূলক নীতি যেটা 36 থেকে ধারা 36 মানে 34 থেকে 51 পর্যন্ত, তাহলে তোমার এই 48টা কিসের মধ্যে পড়ছে? নির্দেশমূলক নীতির মধ্যে পড়ছে, তাই না? তা এই দেখো এই যে 42তম সাংবিধানিক সংশোধনী আইনের দ্বারা কিন্তু অনেক কিছু করা হয়। আর কি করা হয় দেখো, এই সাংবিধানিক সংশোধনী আইনের দ্বারা প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, জাতির অখণ্ডতা শব্দগুলো যুক্ত করা হয়।
তার সাথে দেখে নাও যে শরণ সিং কমিটির অধীনে সংবিধানে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। লোকসভা ও বিধানসভা কার্যকালের মেয়াদ 5 বছর থেকে 6 বছর করা হয়। প্রশাসনিক বিচার সভা গঠন করা হয়, একাধিক সংশোধন করা হয় বলে একে কিন্তু মিনি কনস্টিটিউশনও বলা হয়ে থাকে। তা আমরা দেখলাম প্রশ্নটা এসেছে কি নির্দেশমূলক নীতির যে ধারাগুলো তার মধ্যে থেকে এসেছে। তাহলে এই নির্দেশমূলক নীতির যে ধারা কত থেকে কত পর্যন্ত? 36 থেকে 51 পর্যন্ত। এর মধ্যে দেখো সব তো এই মুহূর্তে পড়া মুখস্থ করা সম্ভব নয়। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নাও। দেখো 39 কি বলছে? ধারা 39 বলছে পুরুষ ও মহিলার জন্য সমবেত অর্থনৈতিক অধিকার। 40 বলছে পঞ্চায়েত ব্যবস্থা গঠন। 44 বলছে অভিন্ন দেওয়ানি বিধি। 45 এ রয়েছে শিশুদের জন্য বিনামূল্যে প্রাথমিক শিক্ষা। 46 এ রয়েছে অনগ্রসর শ্রেণীর উন্নয়ন মানে এসসি, এসটি এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষাগত ও অর্থনৈতিক উন্নয়ন। 48 এ রয়েছে পশু হত্যা রোধ এবং পশুপালনের উন্নয়ন। তার সাথে দেখে নাও 48 এর এ তে রয়েছে পরিবেশ, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ। তার সাথে দেখে নাও 49 কি বলছে? 49 এ জাতীয় ঐতিহ্য সংরক্ষণের কথা বলা হচ্ছে। চলো পরের প্রশ্ন এটা এসেছিল যে 61তম সংবিধান সংশোধনী নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? ভালো মতোই বুঝতে পারছো, দেখো এগুলো কিন্তু সবই তোমাদের করানো হয়েছে। তুমি খুব সহজেই বলবে যে ভোটের বয়স 21 থেকে 18 বছর করা হয় তোমার এই 61তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে, তাই না? এবার বেশ গুরুত্বপূর্ণ কিছু যেগুলো রয়েছে সেগুলো আমরা আরো একবার দেখে নেবো যে 52তম সংশোধন কি বলছে, যেখানে রাজনৈতিক দলত্যাগের বিরুদ্ধে বিধানের সাথে সম্পর্কিত। 61তম সংশোধন সালটা মাথায় রাখবে 1989 সালে ভোটের বয়স 21 থেকে 18 বছর করা হয়। তার সাথে দেখে নাও 73তম সংশোধন যেটা 1992 সালে করা হয়েছিল কি পঞ্চায়েত ব্যবস্থায় মেয়েদের জন্য তোমার এই 33.3% আর কি আসন সংরক্ষণ মানে 1/3 আর কি, বুঝতেই পারছো। তার সাথে দেখে নাও যে 74তম সংশোধন যেটা কত সালে হয়, যেটা 1993 সালে। এই সংশোধনী আইনের দ্বারা 9 এ ভাগকে যুক্ত করে পৌরসভাগুলিকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছিল। 86তম সংশোধন 2002 সালে, যেখানে 6 থেকে 15 বছর বয়সের মধ্যে শিশুদের শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার করা হয়, তাই না? 92তম সংশোধন যেটা 2003 সালে হয়, বোডো, ডোগরি, সাঁওতালি, মৈথিলি ভাষাকে তোমার হচ্ছে আর কি তোমার এটা দেখো এই যে বোডো, ডোগরি, মৈথিলি এবং সাঁইথিলি এই ভাষাগুলোকে আর কি স্বীকৃতি দেওয়া হয়, ঠিক আছে? মাথায় রাখবে। তার সাথে দেখে নাও যে 97তম সংশোধন যেটা 2011 সালে সমবায় সমিতি গঠনের সাথে সম্পর্কিত। চলো পরের প্রশ্ন এটা এসেছিল যে ভারতের সবথেকে বড় মূর্তি কোনটি? স্ট্যাচু অফ ইউনিটি, যেটা গুজরাটে রয়েছে, তাই না? যেটা মানে এটি আর কি সর্দার বল্লভভাই প্যাটেলের একটি মূর্তি, যার উচ্চতা 182 মিটার বা ফুট হিসাবে মাথায় রাখতে পারো যে 597 ফুট। তা এটি গুজরাটের তোমার হচ্ছে কেভাদিয়া নর্মদা জেলাতে রয়েছে, ঠিক আছে? এইটা হচ্ছে 31শে অক্টোবর 2018 সালে উদ্বোধন করা হয়েছিল। তা মাথায় রাখবে ভারতকে একত্রিত করার জন্য তার দৃঢ় সংকল্প, নেতৃত্ব গুণ এবং প্রশাসনিক দক্ষতার জন্য তিনি লৌহ মানুষ নামে পরিচিত। কার কথা বলছি? এই সর্দার বল্লভভাই প্যাটেলের কথা বলছি। কারণ যেহেতু প্রশ্নটা সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কে এসেছে, তাহলে তার সম্পর্কে আমাদের জানা অবশ্যই দরকার, তাই না? তা মাথায় রাখবে যে ভারতকে একত্রিত করার জন্য তার দৃঢ় সংকল্প, নেতৃত্ব গুণ এবং প্রশাসনিক দক্ষতার জন্য তিনি কিন্তু লৌহ পুরুষ বা লৌহ মানব নামে পরিচিত। তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। 1928 সালের বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দেন তিনি, যেখানে তাকে মানে সবাই তাকে সর্দার উপাধি দিয়েছিলেন। তারপরে দেখো বলছে স্বাধীনতা পরবর্তী ভারতে তোমার এই 562টি দেশীয় রাজ্যকে একত্র করে একটি ঐক্যবদ্ধ ভারত গঠনের মূল কারিগর হিসাবে পরিচিত ছিলেন তিনি আর কি। তারপরে প্রতি বছর 31শে অক্টোবর তার জন্ম জয়ন্তী উপলক্ষে জাতীয় একতা দিবস হিসেবে পালন করা হয়, তাই না? এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। চলে সে ভারতের কোন রাজ্য তার চায়ের ঠিক আছে চায়ের জন্য আর কি সবচেয়ে বিখ্যাত? বুঝতেই পারছো আসাম হয়ে যাবে সঠিক উত্তর। তা আসাম হচ্ছে উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, পশ্চিমবঙ্গ এই সকল ভারতীয় রাজ্যের সঙ্গে কিন্তু এর সীমানা রয়েছে। তার সাথে দেখে নাও যে বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি কোথায়? এই আসামে রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ যেটা কাজিরাঙা জাতীয় উদ্যান, গুরুত্বপূর্ণ কিসের জন্য? একশৃঙ্গ গন্ডারের জন্য আসামে রয়েছে। মানস অভয়ারণ্য যেটা তোমার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করা আছে, এটাও কিন্তু তোমার এই আসামে রয়েছে। তার সাথে দেখে নাও এখানকার প্রধান কৃষিজ পণ্য কি? ধান, চা, সরিষা, আখ। তার মধ্যে চা হচ্ছে সবথেকে বেশি আর কি প্রধান, বুঝতেই পারছো। আর বিখ্যাত নৃত্য রয়েছে বিহু নৃত্য। আর বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা।
আর এটা পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয় তোমার এই 26শে জানুয়ারি 1950 সালে। এই ছিল তোমার, দেখে নিলে একটু হালকা করে। চলো পরের প্রশ্ন এটা এসেছিল যে ডিটারজেন্ট পাউডারে কোন তোমার অ্যাসিড ব্যবহার করা হয়? সেটা হচ্ছে সালফোনিক অ্যাসিড ব্যবহার করা হয়, কিন্তু সেটা খুব কম পরিমাণে থাকে। ডিটারজেন্ট পাউডার হলো কাপড় ধোয়ার জন্য ব্যবহৃত এক ধরনের পরিষ্কারক দ্রব্য, ঠিক আছে? তা ডিটারজেন্ট পাউডারের মেন যে প্রধান রাসায়নিক পদার্থ থাকে সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, মাথায় রাখবে, যাকে আমরা ওয়াশিং সোডা বলে থাকি, Na2CO3, ঠিক আছে? এই ওয়াশিং সোডার তাহলে এবার ব্যবহার আসতে পারে, ঠিক আছে? মাথায় রাখবা যে যদি বলে দেয়, দেখে নাও, পড়ে নাও এগুলো, যে সোডিয়াম কার্বনেট অর্থাৎ কাপড় কাচা সোডা, যেটা গ্লাস, সাবান এবং কাগজের কারখানায় ব্যবহৃত হয়। এটি সোডিয়ামের যৌগ বোরক্স উৎপাদনেও কিন্তু ব্যবহৃত হয়। সোডিয়াম কার্বনেট গৃহস্থ কাজে পরিষ্কারক রূপে ব্যবহার করা হয়। এটি জলের স্থায়ী ক্ষমতা দূরীকরণে ব্যবহৃত হয়। এগুলো কিন্তু মাথায় রাখবে। চলে আসি তার সাথে এটাও দেখে নিও যে খাবার সোডা বা বেকিং সোডা আমরা যাকে বলি, যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট NaHCO3। তা এই NaHCO3 অর্থাৎ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের ব্যবহার কি? যেটা পাউরুটি এবং কেক শিল্পে, মানে কেক প্রস্তুতিতে যে শিল্প কারখানায় কি এগুলোকে নরম করার জন্য আর কি ব্যবহার করা হয়। তার সাথে দেখে নিবা যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট অ্যান্টিসিড বা অম্লনাশক হিসেবে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। মানে এই যে ক্ষারীয় ধর্মের ফলে ওই পাকস্থলীতে অতিরিক্ত অম্ল প্রশমিত করতে সাহায্য করে। তার সাথে এটি হচ্ছে মাথায় রাখবা সোডা অ্যাসিড অগ্নি নির্বাপক যন্ত্রেও কিন্তু ব্যবহার করা বেশ গুরুত্বপূর্ণ এটা। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। দেখো পরের প্রশ্ন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়া যুদ্ধ অভিযান, এই যুদ্ধ অভিযানে আমেরিকান সেনাবাহিনীর কন্টিনজেন্টের নামটা কি ছিল? তো সেটা হচ্ছে ফার্স্ট স্কোয়াড্রন 40 ক্যাভেলারি রেজিমেন্ট, মাথায় রাখবে। তা আমরা দেখবো এবার এই যে 2025 সালে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কোন কোন সামরিক মহড়া হয়। তুমি দেখবে যে দুটো সামরিক মহড়া হয়েছিল, একটা হচ্ছে এক্সারসাইজ টাইগার ট্রাম্প 2025, আর একটা হয়েছে তোমার এই যুদ্ধ অভ্যাস বা যুদ্ধ অভিযান 2025। তো এখান থেকে কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি, এগুলো কিন্তু অবশ্যই পড়বা। দেখো যদি বলে যে টাইগার ট্রাম্প 2025 এটি কি ধরনের সামরিক অনুশীলন ছিল, তো এটা হচ্ছে ত্রিবাহিনী, কি বললাম, ত্রিবাহিনী, স্থল, নৌ এবং বিমান, মানে তিনটে বাহিনী নিয়েই কিন্তু এই সামরিক অনুশীলনটা করা হয়। আর তার সাথে মাথায় রাখবা হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড তোমার যে ডিজাস্টার রিলিফ মহড়াও কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে? তার সাথে দেখে নাও যে টাইগার ট্রাম্প 2025 হারবার ফেস্ট কোথায় অনুষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছে বিশাখাপত্তনম, কি বললাম, বিশাখাপত্তনম 2000, মানে তোমার এই টাইগার ট্রাম্প 2025 হারবার ফেস্টটা অনুষ্ঠিত হয়। আর যদি বলে যে তোমার এই সি ফেস কোথায় হয়েছিল, সেটা হচ্ছে কাছিনাদা উপকূলে তোমার এই সি ফেসটা অনুষ্ঠিত হয়েছিল। টাইগার ট্রাম্প 2025 মহড়ায় প্রথমবার কোন মার্কিন বাহিনী অংশগ্রহণ করে, সেটা হচ্ছে ইউএস স্পেস ফোর্স, কি বললাম, ইউএস স্পেস ফোর্স, ঠিক আছে? দেখো টাইগার ট্রাম্প মহড়ায় ব্যবহৃত প্রধান উড়োজাহাজগুলো কি ছিল? P8I, তারপরে C-130, তারপরে 130, যে দেখে নিবা এগুলো, হ্যাঁ, Mi-17, এগুলো কিন্তু আর কি ব্যবহার করা হয়েছিল। দেখো টাইগার ট্রাম্প 2025 মূল উদ্দেশ্য কি ছিল? যে দুর্যোগকালীন মানবিক সহায়তা এবং যৌথ ত্রিবাহিনী অভিযান অনুশীলন করাই ছিল আর কি মূল উদ্দেশ্য। চলে আসি দেখো যুদ্ধ অভ্যাস, ঠিক আছে? যুদ্ধ অভ্যাস বা যুদ্ধ অভিযান 2025 কোন ধরনের সামরিক অনুশীলন? এটা হচ্ছে স্থলবাহিনীর দ্বিপাক্ষিক মহড়া, ঠিক আছে? এটা অনুষ্ঠিত হয়েছিল উত্তর ভারতে, মাথায় রাখবে। উদ্দেশ্য কি ছিল? যে ইন্টার অপারেটিবিলিটি বৃদ্ধি, অর্থাৎ কৌশলগত প্রশিক্ষণ এবং সন্ত্রাস বিরোধী অনুশীলন, এইগুলো আর কি মাথায় রাখবে। দেখো তার সাথে মাথায় রাখবা যে এই যে তোমার 2025 এই যুদ্ধ অভ্যাসে অংশগ্রহণকারী মার্কিন ইউনিটের নাম ছিল তোমার এই যে আমরা তো দেখলাম ফার্স্ট স্কোয়াড্রন 40 ক্যাভেলারি রেজিমেন্ট। তার সাথে দেখবো যে এই যুদ্ধ অভ্যাস মোড়ার প্রধান কোন ধরনের পরিবেশে অনুশীলন করা হয়, সেটা হচ্ছে তোমার হচ্ছে মাথায় রাখবা যে পাহাড়ি উচ্চতা এবং ঠান্ডা পরিবেশে যুদ্ধ প্রশিক্ষণ করা হয়, ঠিক আছে? পরের প্রশ্ন কি এসেছিল যে সঙ্গম সাহিত্য কি? এরকম নাকি একটা প্রশ্ন ছিল। তা সঠিক উত্তর অপশনে কি দেওয়া ছিল? অপশনে বলে নাকি 4টে অপশনে বড় বড় করে দেওয়া ছিল, ঠিক আছে? অনেকটা লম্বা লম্বা করে। সে যাই হোক তুমি দেখে নাও। মাথায় রাখবে সঙ্গম সাহিত্য হলো প্রাচীন তামিল ভাষায় রচিত প্রাচীন সাহিত্যের একটি সংগ্রহ, যা মূলত 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছিল। এই সাহিত্য মাদুরাইতে অনুষ্ঠিত 3টি সঙ্গমের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। কোথায়? মাদুরাইয়ে অনুষ্ঠিত 3টি সঙ্গমের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। দেখো সঙ্গম শব্দের অর্থ হলো সমাবেশ বা সাহিত্যিক সভা, ঠিক আছে? আর এর বৈশিষ্ট্যগুলো মাথায় রাখবা যুদ্ধ, প্রেম, রাজনৈতিক এবং সমাজ জীবনের বর্ণনা, প্রকৃতি ও মানব মানে সম্পর্কের গভীর বিশ্লেষণ, তামিল রাজাদের বীরত্বের প্রশংসা, নারীদের সম্মানের ভূমিকা, এই সমস্ত কিছুই কিন্তু
তো সংগম সাহিত্যের বৈশিষ্ট্য। দেখো সংগম সাহিত্যের বিখ্যাত রচনাগুলো একটু দেখে নিবা, যে এট্টুটোকাই, তারপরে মাথায় রাখবা যে পট্টু পাট্টু, ঠিক আছে, তারপরে তোলকাপ্পিয়াম, সিলাপ্পা দিকারাম, তা এগুলো সবই কিন্তু একটু পড়ে নিবা, ঠিক আছে, বানানগুলো দেখে নিবা। আর এখানে দেখে নাও এট্টুটোকা কি 8টি কাব্যের সংকলন। তারপরে পট্টু পাট্টু যেটা হচ্ছে 10টি দীর্ঘ কবিতা। তারপরে তোলকাপ্পিয়ম, ঠিক আছে, তোলকাপ্পিয়ম যেটা ব্যাকরণ ও কবিতার নিয়ম সংক্রান্ত গ্রন্থ। তারপরে দেখো এটা বলছে যে সিলাপ্পা দিকারাম এটাও, এবং মণিমেগকাই, এগুলো হচ্ছে কি তোমার এই তামিল মহাকাব্য আর কি। এগুলো মাথায় রাখবা, ঠিক আছে। দেখো তার সাথে যদি এরকম প্রশ্ন তুলে দেয় যে সঙ্গম সাহিত্যে কোন ধর্মীয় প্রভাব দেখা যায়, তো সেটা মাথায় রাখবা, সঙ্গম সাহিত্যে কিন্তু হিন্দু, জৈন, বৌদ্ধ ধর্মের প্রভাব দেখা যায়। তবে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় প্রভাবের কারণে অপেক্ষাকৃত কম ছিল, ঠিক আছে। কিন্তু প্রশ্নে দিতেই পারে যে কোন কোন ধর্মের প্রভাব দেখা যায়, তখন কিন্তু তিনটেই করবা, হিন্দু, ধর্ম, বৌদ্ধ, তিনটেই হবে। দেখো সঙ্গম সাহিত্যে সমাজ জীবনে নারীদের ভূমিকা কেমন ছিল, নারীদের সম্মান ও স্বাধীনতা ছিল, তারা শিক্ষা, সাহিত্য ও রাজনীতিতেও সক্রিয় ছিলেন, ঠিক আছে। আর যদি বলে সঙ্গম সাহিত্যে কোন কোন রাজবংশের উল্লেখ পাওয়া যায়, চোল, চেরা, পাণ্ড্য রাজবংশের উল্লেখ পাওয়া যায়। এই হচ্ছে পরিনিবা। চলে আসি, দেখো পরের প্রশ্ন থেকে এটা এসেছিল যে ভীমবেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত, এটা মধ্যপ্রদেশে। তা ভীমবেটকা গুহা মধ্যপ্রদেশের রাইসেন জেলার কাছে বিন্ধ্য পর্বতের দক্ষিণ ঢালে অবস্থিত। ডক্টর ওয়া ওয়াকাঙ্কার দ্বারা আবিষ্কৃত হয়েছিল। নামগুলো দেখে নিবা, ঠিক আছে। ওয়াকাঙ্কার দ্বারা আবিষ্কৃত হয়েছিল। এটি হোমো স্যাপিয়েন্স গুহা 750টি চিত্রিত শিলা আশ্রয় কেন্দ্র হিসেবে পরিচিত। এটি প্রাগৈতিহাসিক চিত্রকলার একটি আকর্ষণীয় স্থান। এটি 2003 সালে বিশ্ব ঐতিহ্যের স্থান হিসাবেও কিন্তু মানে ঘোষিত হয়, মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা কবে, 2003 সালে, মাথায় রাখবে। অজন্তা গুহা, দেখো অজন্তা গুহাটাও পড়ে নেওয়া গুরুত্বপূর্ণ, যে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের সহ্যাদ্রি রেঞ্জে অবস্থিত। মোট 29টি গুহা রয়েছে। বাঘৌরা নদীর তীরে অবস্থিত বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে ড্রয়িং প্রিন্সেস অজন্তা গুহায় রয়েছে। এই গুহার স্থাপত্য সাতবাহন রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল। এই গুহার বৌদ্ধ স্মৃতিস্তম্ভগুলো লক্ষ্য করা যায়। আর এটা 1983 সালে মানে ইউনেস্কোর তালিকায় আসে। চলে আসি ইলোরা গুহা, যেটা হচ্ছে এটাও হচ্ছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার মাথায় চরণদ্রি পাহাড়ে অবস্থিত। মোট 34টি গুহা রয়েছে। এই গুহা বৌদ্ধ, জৈন এবং হিন্দু 3 ধর্মের চিন্তাধারাকে প্রভাবিত করে। রাষ্ট্রকূট রাজবংশের আমলে নির্মিত। রাবণের কৈলাস পর্বত কাঁপানো চিত্রটি এখানেই অবস্থিত। আর এলিফ্যান্টা গুহা দেখে নেবো, এটা হচ্ছে মুম্বাই বন্দরে অবস্থিত ভাস্কর্য গুহাগুলির একটি নেটওয়ার্ক। এই গুহা ভগবান শিবের প্রতি উৎসর্গকৃত। সদাশিব নামে পরিচিত একটি 7 মিটার উঁচু ভাস্কর্য ভগবান শিবের 3টি দিকে প্রতিনিধিত্ব করে, যেটা এই এলিফ্যান্টা গুহাতে আমরা দেখতে পাই। কেমন, এগুলো অবশ্যই পড়ে নেবা। যদি বলে যে ভারতের প্রাচীনতম টিকে থাকা প্রস্তর খোদিত হচ্ছে গুহা কোনটি, সেটা হচ্ছে বরাবর গুহা, যেটা বিহারে অবস্থিত। চলে আসি, দেখো এটা নাকি এসেছিল যে সম্প্রতি আরবিআই নতুন ডেপুটি গভর্নর হিসাবে, আরবিআই নতুন ডেপুটি গভর্নর, হ্যাঁ, কাকে নিযুক্ত করেছে, পুনম গুপ্তাকে। মাথায় রাখবে যে 2রা এপ্রিল 2025 তারিখে 3 বছরের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের তোমার এই ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত করা হলো পুনম গুপ্তাকে। তিনি মাইকেল ডি পেত্রার স্থলাভিষিক্ত হচ্ছেন, মানে হয়েছেন আর কি। তার মেয়াদ, এই মাইকেল ডি পেত্রার মেয়াদ ছিল 14 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত, ঠিক আছে। দেখো সঞ্জয় মালহোত্রা 12 ডিসেম্বর 2024 তারিখে আরবিআই নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন, 26তম। তাহলে আরবিআই 26তম গভর্নরকে সঞ্জয় মালহোত্রা, মাথায় রাখবে। তার সাথে এবার আমরা আরো কিছু ইম্পর্টেন্ট তথ্য দেখে নেবো, যে 1 এপ্রিল, দেখো এপ্রিল মাস সম্পর্কে দেখে নেবো, যেহেতু যেহেতু প্রশ্নে কি এসছে, এপ্রিল মাসেরটা তুলে দিয়েছে, তাই না। তাহলে দেখবো যে 1 এপ্রিল 2025-এ এসবিআই কার্ডের তোমার এমডি সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন, সলিলা পান্ডে, মাথায় রাখবে, সলিলা পান্ডে। 2025 সালের এপ্রিলে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির নতুন চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন, মাথায় রাখবে হচ্ছে এস রমন্য। ভারতীয় ভারোত্তোলন কনফেডারেশন অ্যাথলেট কমিশনের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে, এপ্রিল 2025-এ তোমার এই মীরাবাই চানুকে। 2025 সালের এপ্রিলে তোমার দেখো যে ত্রিনিদাদ টোবাগোর প্রধানমন্ত্রী হিসাবে কে পুনরায় নির্বাচিত হয়েছেন, তোমার হচ্ছে কমলা পারসাদ বিশেষার। নামগুলো কিন্তু মাথায় রাখবে, গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 2025 সালের এপ্রিলে ইন্টারপোলের গভর্নেন্স কমিটির চেয়ারপারসন হিসেবে কোন দেশ আর কি নির্বাচিত হয়েছে, সেটা হচ্ছে সংযুক্ত আরব আমির শাহী। ইকুয়েডরের রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে কে জয়ী হয়েছেন, এপ্রিল 2025 অনুযায়ী তিনি হচ্ছেন ড্যানিয়েল নোবোয়া। তার সাথে দেখে নাও যে সিজিআই সঞ্জীব খান্নার অবসর গ্রহণের পর ভারতের 52তম প্রধান বিচারপতি হলেন কে, বিচারপতি
ভুবন মানে ভূষণ রামকৃষ্ণ গাভা। এটা এপ্রিলে নয়, এটা মনে হয় মে মাসে তিনি আর কি নিযুক্ত হয়েছিলেন। তাও গুরুত্বপূর্ণ বলে আমি তুলে দিলাম। ঠিক আছে? মাথায় রাখবেন। চলো পরের প্রশ্ন কি এসেছে দেখো যে কোন রাজ্য সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সম্পর্কিত একটি প্রকল্প চালু করেছে? তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্য। আমাদের দেখবে সম্প্রতি তেলেঙ্গানা সরকার তেলেঙ্গানা রাজ্য কৃত্রিম বুদ্ধিমত্তা মিশন এর অধীনে নতুন প্রকল্প এবং অংশীদারিত্ব চালু করেছে। এর লক্ষ্য হলো এআই স্টার্টআপগুলোকে উৎসাহিত করা, সরকার মানে সরকারি বিভিন্ন কাজ, সেই কাজে আর কি এআই প্রযুক্তি ব্যবহার করা এবং এআই শিক্ষা ও দক্ষতার উন্নত বৃদ্ধি করা। ঠিক আছে? আর এই মিশনটি তোমার এই নাসকম এর সহযোগিতায় পরিচালিত হচ্ছে, মাথায় রাখবে। দেখো পরের প্রশ্ন যে একটি রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তা কে? অ্যাডভোকেট জেনারেল হলেন একটি রাজ্যের সর্বোচ্চ আইনের কর্মকর্তা। তা ভারতীয় সংবিধানের ধারা ১৬৫ অনুসারে রাজ্যপাল অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন। অ্যাডভোকেট জেনারেল পদের জন্য প্রার্থীকে হাইকোর্টের বিচারপতি অবশ্যই হতে হবে, তাই না? মানে বিচারপতি হওয়ার যোগ্যতা থাকতে হবে। তো এবার দেখে নাও যে হরিয়ানা রাজ্যে বর্তমানে অ্যাটর্নি জেনারেল বা অ্যাডভোকেট জেনারেল রয়েছেন কে? তিনি হচ্ছেন প্রবিন্দর সিং চৌহান। তাছাড়া দেখে নাও যে উত্তরপ্রদেশে বর্তমান অ্যাডভোকেট জেনারেল বা আইনি উপদেষ্টা কে হয়েছেন? অজয় কুমার মিশ্রা। গুজরাটে রয়েছে কামালবি ত্রিবেদী। তারপরে মহারাষ্ট্রে রয়েছে প্রশান্ত সিং। হিমাচল প্রদেশে রয়েছে অনুপ কুমার রাতান। ঠিক আছে? তারপরে উড়িষ্যায় রয়েছে শ্রী তোমার হচ্ছে পীতাম্বর আচারিয়া। এই নামগুলো এগুলো কি গুরুত্বপূর্ণ, যারা আর কি হালে নিযুক্ত হয়েছেন এগুলো কিন্তু দেখে দিবা। কান চলচ্চিত্র উৎসবের প্রধান পুরস্কার কোনটি দেওয়া হয়? তা মাথায় রাখবে কান চলচ্চিত্র উৎসবের প্রধান পুরস্কারটা হলো পালমা ডিওর। পালমা ডিওর বা পাম দর। ঠিক আছে? দুটো বাংলা আর ইংরাজিতে দুটো দেখে নিও। তার সাথে মাথায় রাখবে যে ৭৮তম বার্ষিক কান চলচ্চিত্র উৎসব, যেটা ১৩ থেকে ২৪শে মে ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়। ফরাসি অভিনেত্রী তোমার হচ্ছে জুলিয়েট বিনোশ মূল প্রতিযোগিতার জুরি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার সাথে দেখে নাও যে ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি। ঠিক আছে? জাফর পানাহি তোমার এই ইয়েক তাসাদেফ শাহেদ নাটকীয় চলচ্চিত্রের জন্য উৎসবের সর্বোচ্চ পুরস্কার তোমার এই পালমা ডিওর অর্জন করেছে। তাহলে এই পালমা ডিওর পুরস্কার কে পেয়েছে? মাথায় রাখবে যে জাফর পানাহি। ঠিক আছে? কিসের জন্য? ইয়েক ইয়েক তাসাদেফ শাহেদ নাটকীয় চলচ্চিত্রের জন্য। তার সাথে দেখে নাও এই আসরের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন বিভাগে পুরস্কার লাভ করে তোমার এই আদনার আল রাজীব পরিচালিত আলী চলচ্চিত্রটি। কোথাকার? এটা কোন দেশের? বাংলাদেশের কিন্তু এটা। ঠিক আছে? পড়ে নিবা। বলছে দেখো হিমালয়ের পূর্বতম শৃঙ্গ কোনটি? পূর্বতম শৃঙ্গ হচ্ছে নামচা বারোয়া। মাথায় রাখবে হিমালয়ের পূর্বতম শৃঙ্গ নামচা বারোয়া। নামচা বারোয়া হিমালয়ের পূর্বতম প্রধান শৃঙ্গ হিসেবে পরিচিত। এই শৃঙ্গটি তিব্বতে অবস্থিত এবং এর উচ্চতা ৭৭৮২ মিটার। এটি হিমালয় পর্বতমালার একটি অংশ এবং ব্রহ্মপুত্র নদের কাছে অবস্থিত। তার সাথে দেখে নাও যে হিমালয় পর্বতমালার পশ্চিমতম শৃঙ্গ হচ্ছে নাঙ্গা পর্বত। হিমালয়ের কোন অংশে, যদি বলে হিমালয়ের কোন অংশে সবচেয়ে পুরাতন বলে মনে করা হয়, সেটা হচ্ছে পশ্চিম হিমালয়কে সবথেকে পুরাতন হিমালয় বলে মনে করা হয়। হিমালয়ের সর্বদক্ষিণে রয়েছে শিবালিক পর্বতমালা। মাথায় রাখবে যে ভারতের উত্তরে হিমালয়ের মধ্যে পশ্চিম অংশ হলো কুমায়ুন হিমালয়, যা শতদ্র এবং কালী নদী থেকে বিস্তৃত। কত কিলোমিটার? ৩২০ কিলোমিটার। পড়ে নিবা এগুলো। ঠিক আছে? তারপরে বলছে দেখো যে হিমালয় এবং অবহিমালয় বা মধ্য হিমালয়ের দীর্ঘতম পর্বত শ্রেণী হলো পীরপাঞ্জাল, যার মধ্যে দিয়ে ঝিলাম এবং চেনাব নদী দুটো প্রবাহিত হয়েছে। তার সাথে দেখে নেবা যে হিমালয়ের কামেট শৃঙ্গটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মধ্যে পড়ছে। তারপরে ভারতের প্রায় ১৩টি রাজ্যের উপর দিয়ে হিমালয় কিন্তু বিস্তৃত রয়েছে। কতগুলো? ১৩টি। আর ভারতের উত্তর পূর্ব দিকে পূর্বাঞ্চলের অংশ হলো তোমার হচ্ছে পাটকই পাহাড়। মাথায় রাখবে। পরে নাকি এই প্রশ্নটা এসেছিল যে ভারতে গ্রীষ্মমণ্ডলীয় চিরসবুজ বন কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা এবং উত্তর পূর্ব ভারত। অবশ্যই তুমি এই ডিটেলসগুলো অবশ্যই পড়বা, এই প্রশ্ন পড়ো চাই না পড়ো। ঠিক আছে? তো দেখো ভারতের চিরসবুজ বনভূমি, যা ক্রান্তীয় চিরসবুজ বনভূমি নামে পরিচিত, সাধারণত ২০০ সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত এবং ১৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যুক্ত অঞ্চল দেখা যায়। এই বনভূমিগুলি দেশের পূর্বাঞ্চল, পশ্চিমঘাট পর্বতমালা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে পাওয়া যায়। এখানকার প্রধান গাছগুলো কি কি? রজউইড, তারপরে মেহগনি, তারপরে আবলুস ইত্যাদি। ঠিক আছে? এই বনভূমিগুলি জীববৈচিত্র্যে সমৃদ্ধ এবং বিভিন্ন ধরনের প্রাণী এবং উদ্ভিদের আবাসস্থল।
চলো চট করে পড়ে নিলে। চলে আসি, দেখো এটা এসেছিল যে 2025-26 সালে ইংল্যান্ড থেকে ভারতে আসা বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের শতাংশ কত ছিল? 1% ছিল। দেখো 2024-25 অর্থ বছরে ভারতের মোট 81.04 বিলিয়ন ডলার মানে তোমার হচ্ছে এফডিআই পেয়েছে। এর মধ্যে যুক্তরাজ্য থেকে প্রাপ্ত বিনিয়োগ ছিল মাত্র তোমার এই 795 মিলিয়ন। এটা কিন্তু বিলিয়ন নয়, মিলিয়ন ডলার। তো এবার দেখো 2024-25 সালে যুক্তরাজ্য থেকে ভারতে তোমার এই এফডিআই পেয়েছে, তার শতাংশটা হচ্ছে 1%, মাত্র 1%, মাথায় রাখবে। তার সাথে দেখে নাও 2024-25 সালে সবচেয়ে বেশি বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ তোমার কোন দেশ থেকে ভারতে এসেছে? সেটা হচ্ছে সিঙ্গাপুর থেকে, মাথায় রাখবে। 2024-25 সালে এফডিআই আকারে দ্বিতীয় সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ কোনটি? মরিশাস। ঠিক আছে। তারপরে দেখো ভারতের কোন রাজ্যে 2024-25 সালে সর্বোচ্চ এফডিআই এসেছে? মহারাষ্ট্র থেকে এসেছে। বা দেখো 2024-25 সালে এফডিআই এর জন্য সবচেয়ে আকর্ষণীয় খাত কোনটি ছিল? সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি ও পরিষেবা খাত। দেখো 24-25 সালে এফডিআই বৃদ্ধির হার ছিল প্রায় 5%, মাথায় রাখবে। তারপরে দেখো 24-25 সালে এফডিআই প্রবাহে ভারতের বৈশ্বিক স্থান ছিল মানে 5টি দেশের মধ্যে শীর্ষ, মানে টপ থেকে 5টার মধ্যে। তার সাথে মাথায় রাখবা 24-25 সালে ভারতের এফডিআই নীতির ক্ষেত্রে কোন বড় পরিবর্তন আনা হয়েছিল? সেটা হচ্ছে ডিফেন্স ও স্পেস সেক্টরে 74% পর্যন্ত অটো রুটে অনুমোদন করা। মাথায় রাখবে 24-25 সালে কোন খাতে এফডিআই প্রভাব সবথেকে কম ছিল? কৃষি ও খনি খাতে। কৃষি ও খনি খাতে সবথেকে কম ছিল। চলে আসি তারপরে তত দেখবা যে এফডিআই এর ক্ষেত্রে ভারতে কোন দুটি রাজ্য দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেছে? সেটা হচ্ছে কর্ণাটক 2 নাম্বার, গুজরাট হচ্ছে 3 নাম্বার, মাথায় রাখবে। ঠিক আছে। আর এই 24-25 মানে ভারত সরকার এফডিআই সম্পর্কিত কোন পোর্টাল চালু করেছে? সেটা হচ্ছে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সিস্টেম। ঠিক আছে। দেখো চলে আসি পরে আরো তথ্য, এই তথ্যগুলো অবশ্যই পড়বো আমি। দেখো ডিটেলসে তুলে দিয়েছি এই কারণে যেন মিস না যায়, তোমার যেন পরে যারা তোমরা পরীক্ষা দেবে 2-4 দিন পরে বা একদম শেষের দিকে তোমাদের যাতে মিস না যায়, সেই জন্য আমি বেশি পড়তে হচ্ছে একটু অবশ্য, কিন্তু ডিটেলসে তুলে দিয়েছি। ঠিক আছে। তা মাথায় রাখবা 24-25 সালে ভারতের মোট এফডিআই এর মধ্যে কোন শতাংশ ছিল পুনর্বিনিয়োগ? সেটা হচ্ছে মানে কত শতাংশ ছিল? সেটা হচ্ছে 30%। দেখো এর মধ্যে থেকে আমি বলবো তুমি যাদের সামনে পরীক্ষা না, তোমরা পুরোটাই পড়বা, এর মধ্যে বাছাই করতে যেও না, ইম্পর্টেন্ট গুলো খুঁজতে যেও না। ঠিক আছে। তাহলে কিন্তু হবে না, এই জন্য বলছি পুরোটা পড়বা। চলো, হ্যাঁ কোনটা পড়লাম যে কত শতাংশ ছিল বিনিয়োগ? সেটা হচ্ছে প্রায় 30%। চলো বলছি যে 24-25 সালে কোন ভারতীয় রাজ্য প্রথমবারের মতো শীর্ষ 5-এ স্থান পেয়েছে তোমার এই আর কি এফডিআইতে? সেটা হচ্ছে তেলেঙ্গানা। মাথায় রাখবে তেলেঙ্গানা প্রথমবারের মতো ভারতের এফডিআই এ 5-এ মানে 5ম স্থান পেয়েছে তেলেঙ্গানার প্রথমবারের মতো। তার সাথে দেখে নাও যে ইউএই থেকে আসা ভারতের এফডিআই কত ছিল? ওই প্রায় 3 বিলিয়ন, মাথায় রাখবে 3 বিলিয়ন মার্কিন ডলার। 24-25 সালে এফডিআই গ্রহণকারী শীর্ষ ভারতীয় কোম্পানি ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঠিক আছে। 24-25 সালে ভারত কোন খাতে 100% এফডিআই অনুমোদন দিয়েছে? সেটা হচ্ছে ই-কমার্স মার্কেট প্লেস মডেলে। ঠিক আছে। পরের প্রশ্ন কি এটা এসেছিল যে হচ্ছে যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কার কাছে দায়বদ্ধ? যে রাজ্য বিধানসভার কাছে দায়বদ্ধ, তাই না? তা মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ বিধানসভার কাছে দায়বদ্ধ, কারণ মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে বিধানসভার কাছে তাদের কাজের জন্য দায়ী থাকে, অর্থাৎ বিধানসভার আস্থা হারালে মন্ত্রী পরিষদকে পদত্যাগ করতে হয়। ঠিক আছে। তো দেখো 164-র 1 নং ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার সদস্য সংখ্যার 15%-এর বেশি হবে না বা 12 জনের কমও হবে না। ঠিক আছে। তা রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়ে কিছু তথ্য আমরা দেখে নেব হালকা করে, আমরা তো জানি। তার সাথে দেখে নাও যে মুখ্যমন্ত্রী প্রস্তাবিত ব্যক্তিদের রাজ্যপাল মন্ত্রী আর কি মানে মুখ্যমন্ত্রী বলবে, তারপরে আর কি সেই তথ্য অনুযায়ী দেখে আর কি রাজ্যপাল মন্ত্রীদেরকে নিয়োগ করবে, তাই না? তারপরে দেখো রাজ্য পরিকল্পনা বোর্ডের চেয়ারম্যান যিনি কে হন? যিনি মুখ্যমন্ত্রী তিনি আর কি মুখ্যমন্ত্রী হন। তারপরে রাজ্য বিধানসভা যতক্ষণ সংখ্যাগরিষ্ঠতা থাকবে ততক্ষণ রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে বহিষ্কৃত করতে পারবে না। তারপরে ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কমসে কম 25 বছর বয়স হতে হবে। দেখো সিকিমের মুখ্যমন্ত্রী, যার নাম হচ্ছে পবন কুমার চামলিং, তিনিই কিন্তু ভারতের সবথেকে বেশি সময় ধরে মানে একটা পদে আসীন থাকা ব্যক্তি আর কি, মানে তোমার এই মুখ্যমন্ত্রী পদে আসীন থাকা সবথেকে বলতে গেলে ভারতের দীর্ঘতম মুখ্যমন্ত্রীর দায়িত্বকাল পালনকারী তোমার এই পবন কুমার চামলিং। কোন রাজ্যের? সিকিমের। দেখো পরের প্রশ্ন কি এসেছিল যে কোন মন্ত্রণালয় রাস্তা নির্মাণে রাডার প্রযুক্তি ব্যবহার করেছে? তো
তো সেটা হচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়। তা মাথায় রাখবে যে ভারত মেট্রো রিপোর্ট ২০২৫ যদি প্রশ্ন দেয় এরকম যে ভারত মেট্রো রিপোর্ট ২০২৫ কোন সংস্থা প্রকাশ করছে? নিটেক। দেখ আমি তো মানে বেশি স্পিড হয়তো বলে ফেলছি। কেন? কারণ যাতে তোমাদের সময়টা কম নষ্ট হয়। ঠিক আছে? তাড়াতাড়ি বলে দিচ্ছি। তুমি হালকা করে এখানে শুনে নাও। তারপরে গিয়ে নিজের মতো করে পিডিএফ তুমি ২-৪ বার তুলে পড়ে নিও। ঠিক আছে? তো এখানে মাথায় রাখবে যে কোন রাজ্য প্রথমবারের মতো এআই ভিত্তিক ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করছে? মহারাষ্ট্র। ভারতে প্রথম হাইড্রোজেন ফুয়েল চালিত ট্রেন কোন রুটে চালু হয়েছে? জয়পুর থেকে দিল্লি রুট। মাথায় রাখবে। প্রথম ভারত নির্মাণ প্রকল্প 2.0 কোন মন্ত্রণালয় চালু করেছে? গ্রাম উন্নয়ন মন্ত্রক। ঠিক আছে? ভারতমালা প্রকল্প কার সঙ্গে সম্পর্কিত? রাস্তা ও মহাসড়ক উন্নয়নের সাথে সম্পর্কিত। ডিজিটাল নাগরিকত্ব প্রকল্প কোন রাজ্য চালু করেছে? অন্ধ্রপ্রদেশ। বিশ্বের সবথেকে বড় রেল কার্গো টার্মিনাল কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে রয়েছে। তারপরে দেখো স্মার্ট রাস্তা নির্মাণে কোন প্রযুক্তি ব্যবহার মানে প্রথমবার ব্যবহার করা হয়েছে? সেটা হচ্ছে তোমার হচ্ছে জিও রাডার ইমেজিং। ঠিক আছে? যেটাকে জিপিআর বলা হয়। দেখো পরে নাকি এই প্রশ্নটা এসেছিল যে প্রতিটি ঘরে জল সরবরাহের জন্য কোন প্রকল্প শুরু হয়েছে? সেটা হচ্ছে ওয়াটার লাইফ মিশন। দেখো ভারত সরকার 15ই আগস্ট 1919 তারিখে এই জল মিশন জলজীবন মিশন আরকি চালু করে। এই প্রকল্পের লক্ষ্য ছিল 2024 সালের মধ্যে প্রত্যেকটি গ্রামীণ পরিবারের নলের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিশ্চিত করা। এটি জল শক্তি মন্ত্রক দ্বারা পরিচালিত হচ্ছে। এই মিশন জলের গুণমান সংরক্ষণ এবং ব্যবস্থাপনাকেও আরকি উৎসাহিত করে। তো এর সাথে আমরা আরো কিছু তোমার হচ্ছে প্রকল্প বা মিশন দেখে নেব। যেমন দেখো লক্ষ্মী প্রকল্প যেটা 2024 সালে উড়িষ্যা রাজ্য সরকার চালু করে মহিলাদের আর্থিক স্বাধীনতার জন্য। তারপরে স্বনিধি যোজনা 2020 সালে কেন্দ্র সরকার চালু করে তোমার এই পথ বিক্রেতাদের জন্য ঋণের সুবিধা। তারপরে মিশন শক্তি যেটা 2020 সালে আরকি চালু করা হয় উত্তরপ্রদেশ রাজ্য সরকার চালু করে নারী সুরক্ষা এবং ক্ষমতায়নের জন্য। তারপরে দেখো অমৃতকাল পরিকল্পনা যেটা 2021 সালে কেন্দ্র চালু করে উন্নত ভারত 2047 এর জন্য। ঠিক আছে? মানে এর লক্ষ্যে। তারপরে দেখো হর ঘর তিরঙ্গা 2022 সালে কেন্দ্র দেশপ্রেম এবং পতাকা প্রচারের জন্য। তারপরে গতিশক্তি দেখো 2021 সালে কেন্দ্র সমৃদ্ধ অবকাঠামো উন্নয়নের জন্য। তারপরে এভিডিএম 2021 সালে চালু হয় কেন্দ্রের দ্বারা ডিজিটাল স্বাস্থ্য কার্ডের জন্য। তারপরে আরো কিছু গুরুত্বপূর্ণ রয়ে থাকে এগুলো কিন্তু সব দিয়ে দিয়েছি। ঠিক আছে? তোমাদের যে পিডিএফটা দিয়েছে 136 টা পেজের, মনে করো 60 টা টাইপের, তার মধ্যে কিন্তু তুমি সব পেয়ে যাবে। কিন্তু সব পাবে না, মানে তার মধ্যেই টপিকগুলো পেয়ে যাবে। কিন্তু এর মধ্যে থেকে এমন কিছু যেগুলো ইম্পোর্টেন্ট মানে ওখানে তোলা হয়নি সেগুলো কিন্তু আমি তোমাদের এইভাবে করিয়ে দিচ্ছি। বিষয়টা বুঝতে পারছো? মানে ওইগুলোও পড়বে তার সাথে এগুলো কিন্তু অবশ্যই পড়বে। দেখো বলছে উজ্জ্বলা যোজনা 2016 সালে কেন্দ্র বিপিএল মহিলাদের এলপিজি সংযোগের জন্য চালু করে। তারপরে জনধন যোজনা 2014 সালে চালু করায় কেন্দ্রে চালু করে যে ব্যাংক অ্যাকাউন্ট আরকি সবার জন্য থাকবে সেই জন্য আরকি। তারপরে দেখো পরের প্রশ্ন হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী ভাইয়া বন্দনা যোজনার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং কার দ্বারা কি চালু করেছিলেন? তা কেন্দ্রীয় মন্ত্রী মাথায় রাখবা হরদীপ সিং পুরীর দ্বারা। তাহলে রেখা গুপ্তা আর এই কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এনারা দুজনাই কিন্তু আয়ুষ্মান ভারতের অধীনে তোমার এই ভাইয়া বন্দনা যোজনা কিন্তু চালু করেছিলেন। ঠিক আছে? তো দেখো প্রবীণ নাগরিকদের সামাজিক সুরক্ষা প্রদানের লক্ষ্যেই ছিল এই প্রকল্পটি চালু করা হচ্ছে। আর এর লক্ষ্য হচ্ছে 60 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য নির্দিষ্ট পেনশন প্রদান করা। দেখো প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার অধীনে কত টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা সুবিধা প্রদান করে? 5 লক্ষ টাকা প্রতি পরিবার। মাথায় রাখবে। দেখো রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী তো নিযুক্ত হয়েছেন, তা কবে তিনি এই দায়িত্ব গ্রহণ করলেন? 2025 মে মাসে কিন্তু। ঠিক আছে? বেশি দিন হয়নি। তো দেখো আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাভুক্ত দেশের বৃহত্তম স্বাস্থ্য স্কিমটির নাম কি? সেটা হচ্ছে মাথায় রাখবে পিএম জয়। পিএম জয়। প্রধানমন্ত্রী তোমার হচ্ছে জন আরোগ্য যোজনা। ঠিক আছে? দেখো আয়ুষ্মান ভারত প্রকল্পের উপকারভোগীদের কি চিহ্নিত করতে কোন মানদণ্ড ব্যবহার করা হয়? সেটা হচ্ছে তোমার এই ACCC 2011 পড়ে নিবা। তার সাথে দেখে নাও যদি বলে যে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন যেটা চালু হয়েছিল, এটা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন কিন্তু, হ্যাঁ? এটা হচ্ছে 27শে সেপ্টেম্বর 2021 কিন্তু চালু করা হয়। এই প্রশ্নটা এসেছিল যে বৌদ্ধ ধর্মের একক কথা বা একক ঘটনা বা গল্প কোন গ্রন্থে পাওয়া যায়? সেটা হচ্ছে মাথায় রাখবা যে অঙ্গোত্তর নিকায়। কি বললাম? অঙ্গোত্তর নিকায়। তো দেখো বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন হচ্ছে কি কি? মাথায় রাখবা বৌদ্ধ ধর্মসংঘ। সংঘ হলো বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীদের সংগঠন যারা ধর্মচর্চা করেন।
বৌদ্ধ ধর্মে বিনয় পিটক এটি পঞ্চশীল ও ভিক্ষু ভিক্ষুণীদের আচরণবিধি সম্পর্কিত শাস্ত্র। আর মাথায় রাখবে বিনয় পিটকের মোট 3টি গ্রন্থ রয়েছে। এই 3টি গ্রন্থ কি কি? যেই তোমার যে সূত্র বিভঙ্গ, খন্দক আর হচ্ছে পরিভার, ঠিক আছে? আর দেখো সূত্র পিটক বৌদ্ধের ধর্ম উপদেশ ও ধর্মীয় উপদেশ সমূহের সাথে সম্পর্কিত। তাই এখানে 5টি নিকায় রয়েছে সূত্র পিটকের, কি কি? দিক নিকায়, হচ্ছে মধ্যম নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্গুত্তর নিকায় আর হচ্ছে তোমার হচ্ছে ক্ষুদ্রত নিকায়। এগুলো কিন্তু ক্ষুদ্রক নিকায়, এগুলো কিন্তু সব পড়ে নিবা। আর আমাদের দেখেছো প্রশ্ন কত ডিপলি জিজ্ঞাসা করছে, অঙ্গুত্তর নিকায়ের ভেতর থেকে প্রশ্ন করছে যে বৌদ্ধ ধর্মের একল কথা কোন গ্রন্থে পাওয়া যায়? অঙ্গুত্তর নিকায় থেকে, ঠিক আছে? এগুলো ডিপলি এখন তো আর অত ডিপলি ডিটেলস আমি এখানে দিতে পারছি না, তাই না? সেই জন্য যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই পড়ে নিবা। আচ্ছা, তার সাথে দেখে নাও অভিধম্ম পিটকে। অভিধম্ম পিটকে বৌদ্ধ ধর্মের দার্শনিক, তোমার হচ্ছে মনস্তাত্ত্বিক ও জ্ঞানতাত্ত্বিক বিশ্লেষণ রয়েছে। অভিধম্ম পিটকে মোট 60টি গ্রন্থ রয়েছে, মাথায় রাখবে। অভিধম্ম পিটকে মন ও বস্তু জগতে কিভাবে বিশ্লেষণ করা হয়েছে সেটা হচ্ছে ধম্মের মাধ্যমে, ধম্মের ভিত্তিতে বিশ্লেষণের মাধ্যমে মন ও বস্তু পৃথকভাবে ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, এই ধম্ম মানে হচ্ছে কি? ধম্ম বা ধর্ম মানে ধাতু বা উপাদান, ঠিক আছে? দেখো ভারতের সবুজ বিপ্লব কোন রাজ্যটি অগ্রণী ছিল, মানে কোন রাজ্যটা সব থেকে বেশি ভূমিকা পালন করে? সেটা হচ্ছে পাঞ্জাব। মাথায় রাখবে সবুজ বিপ্লব শুরু হয়েছিল 1960-এর দশকে ভারতের খাদ্যশস্য উৎপাদন বাড়ানোর জন্য। মূলত ধান ও গম, কি বললাম? ধান ও গমের উৎপাদনে তোমার এই উচ্চ ফলনশীল জাত বীজ, সেচ, সার এবং কীটনাশকের ব্যবহারের বিকল্প ঘটানো হয়। পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম তোমার হচ্ছে উত্তরপ্রদেশ এই বিপ্লবের কেন্দ্রীয় এলাকা ছিল। এর মধ্যে পাঞ্জাব ছিল সর্বাধিক সফল ও অগ্রগামী। তা ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর এম.এস. স্বামীনাথনকে। তার সাথে আমরা দেখে নেব যে সবুজ বিপ্লবে ব্যবহৃত উচ্চ ফলনশীল জাত যে গমের বীজ কোথা থেকে আনা হয়েছে? এটা মেক্সিকো থেকে, ঠিক আছে? নরমাল তোমার হচ্ছে মাথায় রাখবা যে বোরলগের গবেষণা, কি বললাম? নরমান নরম্যান হবে এটা, ঠিক আছে? নরমাল নয়, নরম্যান বোরলগের যে গবেষণা সেখান থেকে কিন্তু তোমার এই মানে আর কি উচ্চ ফলনশীল জাত গমের বীজটা আনা হয়েছিল। আচ্ছা, দেখে নাও যে সবুজ বিপ্লবের দ্বিতীয় পর্যায়ের উদ্দেশ্য কি ছিল? দ্বিতীয় পর্যায়ের উদ্দেশ্য ছিল পূর্ব ও দক্ষিণ ভারতে কৃষিক্ষেত্রে উন্নয়ন ঘটানো। পরে প্রশ্ন এটা এসেছিল যে দেখো যে মরক্কোর একজন পর্যটক ইবন বতুতা ভারতে ঘোড়ার ডাক, মানে ঘোড়ায় ডাক পাঠানোর ব্যবস্থাকে কি বলেছেন? সেটা হচ্ছে উলুক। মাথায় রাখবে মরক্কো থেকে আগত একজন পর্যটক ইবন বতুতা তিনি দেখতেন যে মানে ঘোড়ায় করে আর কি মানে ডাক পরিষেবা পাঠানো হতো আর কি, ঠিক আছে? ঘোড়ার মাধ্যমে। তা বলছে যে এই ধরনের ডাক ব্যবস্থাকে তিনি উলুক বলতেন, মানে উলুক বলেছিলেন তার যে গ্রন্থে তিনি উলুক লিখেছিলেন, ঠিক আছে? তা দেখো মাথায় রাখবে যে ইবন বতুতা 14 শতকে দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে আসেন। তিনি দিল্লি সুলতানের প্রশাসনিক ও ডাকবাহক ব্যবস্থার প্রশংসা করেছিলেন। ডাক ব্যবস্থায় ঘোড়ায় চড়ে দূর দূরান্তে খবর পাঠানো হতো। এই ব্যবস্থা সম্পর্কে তিনি তার ভ্রমণ বৃত্তান্তে উল্লেখ করেছেন। একে উলুক নামে অভিহিত করেছেন। কেমন? দেখো 1947 থেকে 91 সাল পর্যন্ত ভারতীয় অর্থনীতি মূলত কিসের উপর নির্ভরশীল? কৃষির উপর নির্ভরশীল, মাথায় রাখবে। দেখো ভারতে 1991 সালের আর্থিক সংকটের প্রধান কারণ কি ছিল? তা সেটা হচ্ছে মাথায় রাখবে যে বৈদেশিক মুদ্রার অভাব এবং রাজস্ব ঘাটতি। যদি বলে যে ভারত সরকার পরিকল্পিত অর্থনীতির ধারণা কোথা থেকে গ্রহণ করেছিল? সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর থেকে। দেখো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়? 1951 সালে। লক্ষ্য ছিল কৃষি এবং সেচ ব্যবস্থার উন্নয়ন। তাছাড়া দেখে নাও ভারতে তোমার যে পরিকল্পনা কমিশন গঠিত হয় 1950 সালে। জাতীয় আয় প্রথমবার গণনা করেন তোমার এই ভিডি মহালানবিশ। তারপরে হচ্ছে মাথায় রাখবা যে ভারতে নব উদারবাদী অর্থনীতি কাদের নেতৃত্বে শুরু হয়েছিল? সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নরসিংহ রাও এবং অর্থমন্ত্রী হচ্ছে মনমোহন সিং। তারপর দেখে নাও পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাইরে রোলিং প্ল্যান শুরু হয়েছিল 1978 সালে। আচ্ছা, তার সাথে দেখে নাও যে ভারতের প্রথম শিল্পনীতি হয়েছিল 1948 সালে। ভারতে সবুজ বিপ্লব শুরু হয়েছিল তোমার এই 60-এর দশকে। 1965 সালে ভারত পাক যুদ্ধের পর ভারতের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য তোমার এই সবুজ বিপ্লব এর উদ্যোগ নেওয়া হয়। জাতীয়করণ করা হয় তোমার এই ইন্দিরা গান্ধীর সময়ে। কত সালে? তোমার এই 69 সালে। কত? 14টি ব্যাংকের জাতীয়করণ করা হয়, তাই না? বাস দেখে নাও পরের প্রশ্ন এসেছে যে কম্পিউটার স্ক্রিনের পটভূমিকে কি বলা হয়?
তো সেটা হচ্ছে ওয়েলপেপার বা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড বলা হয়। তাই কম্পিউটারে যে সফটওয়্যারের মাধ্যমে অপারেটিং সিস্টেম কাজ করে সেটাকে কী বলে বলো তো? সেটাকে হচ্ছে সিস্টেম সফটওয়্যার, মাথায় রাখবে। এই WWW পুরো কথা কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মাথায় রাখবে। মস্তিষ্ক বলা হয় সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এগুলো জানোই, শুধু একবার চোখটা বুলিয়ে নাও। কারণ এখান থেকে যেহেতু প্রশ্ন আসছে দিতেই পারে। তাই না? প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম হচ্ছে তোমার হচ্ছে এনিক্স, ENIAC, ঠিক আছে? তারপরে র্যামের পুরো কথা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কম্পিউটারের তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য কোন মেমোরি ব্যবহার করা হয়? রম, রেড অনলি মেমোরি বা হার্ড ডিস্ক বলতে পারো। কম্পিউটারের আইকন কি? সেটা হচ্ছে গ্রাফিক্যাল চিহ্ন বা কোনো ফাইল, ফোল্ডার বা প্রোগ্রামকে নির্দেশ করার কি, ঠিক আছে? মাউস কে আবিষ্কার করে? মাথায়, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যে ডগলার এঙ্গেলবার্ট। কি বললাম? ডগলাস ডগলাস হ্যাঁ, লাস আছে। ডগলাস এন্ডেলবার্গ, তিনি কিন্তু তোমার হচ্ছে মাউসের আবিষ্কারক। তারপরে ফাইলের নামের পরে যেসব ছোট্ট, ছোট অংশ যেমন .doc, .pdf, তাদের মধ্যে থাকে কি বলা হয়? এদেরকে কি বলা হয়? এগুলো হচ্ছে ফাইল এক্সটেনশন। তারপর হচ্ছে ইন্টারনেটের কোনো ওয়েবসাইট খোলার জন্য যে ঠিকানা টাইপ করা হয় সেটাকে কি বলে? URL বলে তো? তোমার হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এই মানে ফুল ফর্মটাও কিন্তু পড়বা। তারপরে দেখো বলছে যে কিবোর্ডের কোন কি দিয়ে লেখাকে বড় অক্ষর লেখা যায়? সেটা হচ্ছে ক্যাপস লক, তাই না? তারপরে একটি ওয়েব পেজ তৈরি করতে কোন ভাষা ব্যবহার করা হয়? সেটা হচ্ছে HTML, মাথায় রাখবে। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপরে মাথায় রাখবে যে কম্পিউটারে ফাইল সংরক্ষণ করতে কোন শর্টকাট কি? সংরক্ষণ করতে Ctrl+S। এই ছিল তোমাদের, মানে এর বেশি আমি আর প্রশ্ন পাইনি। এই মোটামুটি কতগুলো দেখি। দেখো, হ্যাঁ, এই যে 25টা মতো প্রশ্ন আমি মানে পেয়েছি আরকি, জানতে পেরেছি। সেই সম্পর্কে ডিটেইলসে দিয়ে দিলাম। এই ডিটেইলসগুলো কিন্তু অবশ্যই পড়ে নিবা। ঠিক আছে? আমি পরবর্তী আবার ক্লাস আনছি, সমস্তগুলোই মানে সমস্ত শিফটই এইভাবে ডিটেইলসে তোমাদের করিয়ে দেবো। তখন সবাই ভালো করে পড়বে। রাখছি। জয় হিন্দ।